আজকের এই ভিডিওতে আমি এমন কিছু স্পেশাল টেকনিক শেয়ার করব। তুমি যদি এই টেকনিকগুলো অ্যাপ্লাই করতে পারো তাহলে বোর্ড পরীক্ষায় তুমি খুব ভালো একটা নাম্বার ইনশিওর করতে পারবা। এবং আমি যে টেকনিকগুলো অ্যাপ্লাই করে বোর্ড পরীক্ষায় সবসময় 90% নাম্বার ইনশিওর করতাম, সেই ব্যাপারগুলো আজকের এই ভিডিওতে বলার চেষ্টা করব। জাস্ট তুমি আজকের এই ভিডিওটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারো, আমি বিশ্বাস করি তোমার প্রিপারেশন যদি খুব বাজেও থাকে বা তোমার ধরো যে কনফিডেন্স আসতেছে না বা তোমার মনে হচ্ছে যে ভাইয়া পরীক্ষা ভালো হবে না, আমি আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি, আমি তোমাকে লিখিত দিচ্ছি, তুমি জাস্ট এই কথাগুলো ফলো করে যদি পরীক্ষার খাতে উত্তর করে আসতে পারো, ডেফিনেটলি ভাইয়া তোমার পরীক্ষা ভালো হবে এবং স্যারদেরকে ইমপ্রেস করে হলেও তুমি একটা ভালো নাম্বার নিয়ে আসতে পারবা। তো চলো আমরা আজকে ভিডিওটা শুরু করে দেই। তার আগে একটু ছোট্ট করে বলতে চাই, যারা এখন আমাদের এই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করোনি, একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে রাখবা। আমরা তোমাদের পরীক্ষা চলাকালীন এই একটা মাস সম্পূর্ণ সাপোর্ট কিন্তু তোমাদেরকে দিব। ওকে, তো একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবা। তো মেইন পয়েন্টে আসো যে বোর্ড পরীক্ষায় এমন কি টেকনিক, যেই টেকনিকগুলো অ্যাপ্লাই করে তুমি 90% মার্কস ইনশিওর করতে পারবা, সেই ব্যাপারগুলো আমি আজকের এই ভিডিওতে বলার চেষ্টা করব। তো আসো প্রথম যে পয়েন্ট সেটা নিয়ে একটু কথা বলার চেষ্টা করি। এক নাম্বার যে পয়েন্ট সেটা হচ্ছে প্রশ্ন নির্বাচনে তোমাকে স্মার্ট হওয়া লাগবে। তুমি যদি পরীক্ষায় ভালো নাম্বার পাইতে চাও, ডেফিনেটলি তোমার উত্তরের অ্যাপ্রোচ অন্যদের থেকে আলাদা হওয়া লাগবে। হ্যাঁ, ব্যাপারটা কিরকম, ধরো পরীক্ষায় একটা বর্ণনামূলক প্রশ্ন আসছে, যেখানে তুমি চাইলে থিওরিটিক্যাল কথাবার্তা লিখতে পারো। এখন থিওরি লিখবা, নাকি ধরো কোনো একটা প্রশ্নে তোমার আসছে ম্যাথমেটিক্যাল ব্যাখ্যা বা সাইন্টিফিক কিছু একটা লেখা যায়, কোনটা সূত্র লেখা যায়, কোনটা এক্সাম্পল লেখা যায় বা একটা ডায়াগ্রাম আর্ট করা যায়, তুমি কোনটা চুজ করবা? তুমি যদি বুদ্ধিমান হও, তুমি যদি ভালো নাম্বার পাইতে চাও, ডেফিনেটলি তোমার উচিত যে প্রশ্নটার মধ্যে তুমি সাইন্টিফিক্যালি লিখতে পারবা বা একটু গাণিতিক ব্যাখ্যা করে লিখতে পারবা, সেই প্রশ্নগুলো ডেফিনেটলি তোমাকে চুজ করতে হবে। নাম্বার ওয়ান যে ব্যাপারটা সেটা হচ্ছে প্রশ্ন নির্বাচনে স্মার্ট হতে হবে। আমরা যদি ভালো নাম্বার পাইতে চাই, আমাকে অবশ্যই প্রশ্ন নির্বাচনে স্মার্ট হওয়া লাগবে। এবং এখানে তোমাকে ছোট্ট একটা আমি টোটকা বুদ্ধি দিব, সেটা হচ্ছে ধরো তুমি প্রশ্নটা হাতে নিয়েছো, পরীক্ষার যে তোমার বোর্ডে যে প্রশ্নটা দিয়েছে, প্রশ্ন নিয়ে একদম শুরু থেকে শেষ পর্যন্ত কথার কথা মনে করো তোমার পরীক্ষায় 8টা প্রশ্ন আসছে, 1 নাম্বার থেকে শুরু করে 8 নাম্বার পর্যন্ত সবগুলা প্রশ্ন পড়ে দেখলা। দেখার পরে তুমি একটা কাজ করবা, সেই কাজটাকে একটু সুন্দর করে লিখে রাখবা। তুমি সব থেকে ভালো যেই প্রশ্নটা পাও, সব থেকে ভালো, তাহলে মাথায় রাখবা সব থেকে ভালো, সব থেকে ভালো যে প্রশ্নটা পাও, এই প্রশ্নটা তুমি লিখবা হচ্ছে 1 নাম্বারে। সব থেকে ভালো হচ্ছে যেটা পাও, এটা 1 নাম্বারে লিখলা। এরপরে তুমি সব থেকে ভালো যে প্রশ্নটা পাও, সেই প্রশ্নটা লিখবা তুমি হচ্ছে 7 নাম্বারে। কি বলছি বুঝতে পারছো? সব থেকে ভালো যেটা পারো সেটা হচ্ছে প্রথমত 1 নাম্বারে একটা লিখছো, একটা লিখবা 7 নাম্বারে। ভাইয়া 7 নাম্বারে কেন? দেখো, বোর্ড পরীক্ষায় আমাদের কিছু ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে। স্যাররা অনেক ক্ষেত্রে দেখে যে তুমি প্রথম প্রশ্নটা কিভাবে লিখছো এবং লাস্টের প্রশ্নটা কিভাবে লিখছো। মাঝখানে অনেক ক্ষেত্রে স্যাররা কিন্তু তোমাকে স্কিপ করতে পারে বা তোমাকে সুযোগ দিতে পারে। তুমি যদি প্রথমেই অ্যাটিটিউড দেখাও যে না স্যার আমি পারি, আমি মোটামুটি ভালোভাবে লিখে আসছি, আমাকে নাম্বার দিতেই হবে, তুমি যদি এইটা স্যারদেরকে বুঝাইতে পারো, ডেফিনেটলি স্যাররা তোমাকে নাম্বার দিবে। তো 1 নাম্বার প্রশ্নটা সব থেকে ভালো এখানে লিখবা। এরপরে সব থেকে যেটা ভালো পারো এটা 7 নাম্বারে লিখলা। এরপরে তুমি যেটা ভালো পারো ওইটা তুমি ধারাবাহিকভাবে 2 নাম্বারে লিখবা, এরপর একটা 3 নাম্বারে লিখবা। সো এই ফর্মেটে তুমি যদি লিখতে পারো, আমি আশাবাদী তুমি একটা ভালো নাম্বার কিন্তু ইনশিওর করতে পারবা। ওকে, সো প্রথম পয়েন্ট ছিল আমাদের যে প্রশ্ন নির্বাচনে আমাদেরকে স্মার্ট হওয়া লাগবে। এরপরে 2 নাম্বার আমরা যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তোমরা যারা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী, স্পেশালি যারা হচ্ছে তোমরা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এই সাবজেক্টগুলো উত্তর করবা, এইখানে প্রথমত একটা কাজ করবা যে তুমি সূত্রগুলো খুব সুন্দর করে লেখার চেষ্টা করবা এবং সাইডে ওই সূত্রের কোনটার পরিচয় কিরকম। যদি আমি একটু এক্সাম্পল দিয়ে তোমাকে বলি, মনে করো একটা সূত্র তুমি পরীক্ষা খাতায় লিখছো, পিভি ইজ ইকুয়াল টু এন আর টি। তো এই সূত্রের ভাইয়া কোনটার পরিচয় কি, পিতে কি বোঝাচ্ছে, ভিতে কি বোঝাচ্ছে, প্রত্যেকটা পরিচয় খাতার মধ্যে সুন্দর করে লিখে আসবা। ওকে, এটা হচ্ছে একটা ব্যাপার। এরপরে দেখো, যেখানেই তোমার সুযোগ থাকবে সেখানেই তুমি গ্রাফ, ডায়াগ্রাম এই জিনিসগুলো ব্যবহার করার চেষ্টা করবা। স্পেশালি বায়োলজির ক্ষেত্রে তুমি যদি ভালো নাম্বার পাইতে চাও, এখানে তোমার পরীক্ষার খাতায় চিত্র দেওয়াই লাগবে। চিত্র দিলে এখানে তোমার 1 থেকে 2 নাম্বার পাওয়ার খুব ভালো একটা পসিবিলিটি থাকবে। এবং এই যে গ্রাফের যে ব্যাপারগুলো বা ডায়াগ্রামের যে ব্যাপারগুলো, এইগুলো তুমি কেমিস্ট্রির মধ্যে খুব সুন্দর করে অ্যাপ্লাই করবা। যদি পারো ম্যাথের মধ্যে কোনো জায়গায় তোমার গ্রাফ সুন্দরভাবে দেওয়া যাচ্ছে সেখানে দেওয়ার চেষ্টা করবা। ফিজিক্সের ক্ষেত্রে, অর্থাৎ এই সাবজেক্টগুলোর ক্ষেত্রে তুমি যদি ভাইয়া সুন্দর করে সূত্র লিখতে পারো, উপস্থাপনা করতে পারো, সাইডে ব্যাখ্যাগুলো লিখতে পারো, সাইড নোটগুলো দিতে পারো এবং যদি ডায়াগ্রামগুলো সুন্দরভাবে উপস্থাপন করতে পারো, তাহলে অন্যদের থেকে অ্যাটলিস্ট নাম্বার বেশি আসবে। এখন তোমাদের মধ্যে অনেকে আমাকে প্রশ্ন করে বলতে পারো, ভাইয়া আমি তো পারি না, আমার তো প্রশ্ন কমনই আসেনি, আমি কিভাবে ডায়াগ্রাম উত্তর করে আসবো? দেখো, বোর্ড পরীক্ষায় ব্যাপারটা কি, ছাত্রদের কাছে একটা উত্তর শিট দেয়া থাকবে। অনেক টিচার হুবাহু সেই উত্তর শিটের সাথে মিলায়, আবার কিছু কিছু টিচার কিরকম থাকে জানো, ওরা দেখে যে পোলাপান পরীক্ষার খাতায় লিখছে কিনা। যদি পরীক্ষার খাতায় লিখে বা চিত্রগুলো সুন্দরভাবে উপস্থাপন করে, অনেক ক্ষেত্রে স্যাররা কিন্তু 1 থেকে 2 নাম্বার এডিশনাল দিয়ে দেয়। এখন এটা ডিপেন্ড করতেছে অনেক ক্ষেত্রে তোমার লাকের উপরে। ব্যাপারটা কিরকম, ধরো যে
তোমার কোন একটা বন্ধু সে কোন একটা বোর্ডে পরীক্ষা দিয়েছে, ওর খাতাটা যে স্যারের কাছে গিয়েছে, উনি মনে করো খাতা দেখার আগের দিন রাতে তার বউয়ের সাথে ঝগড়া করে খাতা দেখতেছে, তো নর্মালি ওনার মাথায় এমনি গরম থাকবে, উনি নাম্বার চাইলে একটু কমাই দিতে পারে। বাট তোমার খাতাটা যে বান্দার কাছে গেছে, উনি মনে করো যে দয়ার সাগর, উনি তোমাকে চাচ্ছে নাম্বার দিতে। এখন তুমি যদি খাতার মধ্যে কন্টেন্ট লিখে না আসো, উনি কি তোমাকে নাম্বার দিবে? তো এই জন্য যাদের প্রিপারেশন খারাপ, অ্যাটলিস্ট তুমি সূত্রগুলা বসাও, গ নাম্বারের মধ্যে লেখো দেওয়া আছে, ঘ নাম্বারে ম্যাথ না মিললেও সমাধান করে দিয়ে আসো। কারণ অনেক ক্ষেত্রে স্যাররা যদি দেখে তুমি লিখে আসছো, অনেক ক্ষেত্রে কিছু কিছু ছাড় থাকবে, যেটা বললাম যে উনি দেখবে উত্তর মিলাবে, যে উত্তর মিলছে কিনা, উত্তর না মিললে হয়তো 1-2 নাম্বার কেটে দিতে পারে। আবার কিছু কিছু টিচার থাকবে খাতায় লিখছে কিনা, ওকে লিখছে দেই নাম্বার দিয়ে দেই। সো অ্যাটলিস্ট খাতায় যদি লিখে আসতে পারো নাম্বার আসবে। আসো সামনের ব্যাপারগুলো নিয়ে একটু কথা বলার চেষ্টা করি। তো এরপরে তুমি যে ব্যাপারটা মাথায় রাখবা সেটা হচ্ছে, দেখো, অপ্রয়োজনীয় ছোট উত্তর লিখবা না। অনেকে কি করে জানো, এই যে আমি তোমাকে একটা সুন্দর একটা এক্সাম্পল দেই, আমাদের ক্লাসের বর্তমানে যে সিআর ভার্সিটিতে আমাদের, ও কি করে জানো, ও মনে করো সবগুলো পরীক্ষাতে সবার থেকে কম মার্কস পায়। ধরো কোনো একটা প্রশ্ন লিখতে বলছে, এই যে এক লাইন মানে একটা বর্ণনামূলক প্রশ্ন লিখতে বলছে, মনে করো 3 মার্কসের একটা প্রশ্ন লিখতে বলছে, 1 লাইন 1.5 লাইন লিখে শেষ করে। আবার মনে করো 6 মার্কসের একটা প্রশ্ন পরীক্ষা আসছে আমাদের, বা 7 মার্কসের প্রশ্ন আসছে, ও কি করবে, 2 লাইন লিখছে, এখানে এখানে 2 লাইন, এখানে 2 লাইন। তার মানে একটা 6 নাম্বারের প্রশ্ন যদি আমি এতটুকু অ্যাপ্রোচ করে লিখি, আমাকে কি সারা পূর্ণাঙ্গ মার্কস দিবে? দিবে না। এই জন্য ব্যাপারটা কি ভাই আছে, প্রয়োজনীয় মানে অপ্রয়োজনীয় ছোট উত্তর লেখা যাবে না। ডেফিনেটলি তোমাকে এখানে প্রয়োজনীয় কথাবার্তা লেখা লাগবে। এখন তুমি হাবি জাবি মনে করো লিখে আসছো খাতার মধ্যে, এটা তো কখনোই করা যাবে না। বাট ডেফিনেটলি তোমাকে মানে একটা মানসম্মত লেখা লিখে আসা লাগবে। কিরকম ব্যাপারটা, মনে করো তুমি বাংলার উত্তর করতেছো বা কোনো একটা সাবজেক্টের তুমি হচ্ছে প্রশ্ন অ্যাপ্রোচ করতেছো, সেখানে তোমার প্রশ্ন রয়েছে, ক নাম্বার প্রশ্ন রয়েছে, খ নাম্বার প্রশ্ন রয়েছে, এদিকে তোমার গ নাম্বার রয়েছে, এবং এইদিকে তোমার ঘ নাম্বার রয়েছে। তো ক নাম্বারে তোমাদের নর্মালি থাকে হচ্ছে 1 মার্কস থাকে, খ নাম্বারে তুমি জানো যে এখানে 2 নাম্বার, গ নাম্বারে হচ্ছে 3 নাম্বার, এবং ঘ নাম্বারে হচ্ছে 4 নাম্বার। তুমি যদি ভাইয়া একটা খারাপ প্রিপারেশন নিয়ে, একটা বাজে প্রিপারেশন নিয়েও যদি তোমার হাতের লেখাগুলো সুন্দর থাকে, ভালোভাবে লিখে আসতে পারো, অবশ্যই কিন্তু স্যারদের মানে এখানে ইমপ্রেস করে তুমি একটা ভালো নাম্বার নিয়ে আসতে পারবা। কিভাবে আমি তোমাকে একটু দেখাই। তো ক নাম্বারে তুমি যে কাজটা করবা, এটা তোমার যদি খাতার পৃষ্ঠা হয়, এটা তোমার খাতার পৃষ্ঠা, আমি তোমাকে বারবার করে একটা কথা বলি, বোর্ড পরীক্ষায় যত পারো পৃষ্ঠা ভরায় তোমাকে লিখে আসতে হবে। যত বেশি পৃষ্ঠা লিখবা তত বেশি মার্কস আসবে। কেন আসবে আমি তোমাকে বলি, দুইটা জিনিস এখানে ম্যাটার করে, একটা হচ্ছে তোমার কোয়ালিটি, আরেকটা হচ্ছে তোমার কোয়ান্টিটি। যদি তোমার কোয়ালিটি থাকে, তুমি অল্প লিখে বা স্যারদেরকে ধুপধাপ বুঝায় তুমি মার্কস নিতে পারবা। আর যদি তোমার কোয়ালিটি কম থাকে, তোমার প্রেজেন্টেশন যদি সুন্দর হয়, তোমার যদি কোয়ান্টিটি খাতার মধ্যে বেশি হয়, কোয়ান্টিটি যদি খাতার মধ্যে বেশি হয়, এটা দিয়েও কিন্তু বোর্ড পরীক্ষাগুলোতে ভাইয়া অনেককে দেখছি তারা A+ পাইছে, এবং অনেক ক্ষেত্রে 90+ নাম্বারও কিন্তু ইনশিওর করতে পারছে। তো এটা তোমার যদি খাতার পৃষ্ঠা হয়, তুমি সুন্দরভাবে মনে করো এখানে লিখলা যে 1 নং প্রশ্নের উত্তর, এইখানে তুমি লিখলা যে 1 নং প্রশ্নের উত্তর, যা লেখার সুন্দরভাবে লিখলা। লেখার পরে এখানে তুমি ক নাম্বার দিবা। ক নাম্বার দেওয়ার পরে তোমাকে যে প্রশ্নটা চাইছে পরীক্ষার খাতায়, একদম জ্ঞানমূলক যেহেতু থাকবে, 1 লাইনেই শেষ, এখানেই ক নাম্বার শেষ, এখানে 2 আঙ্গুল ফাঁকা দিয়ে এইখানে তুমি খ নাম্বার লেখা শুরু করবা। খ নাম্বারের 2টা স্টেপ থাকে, প্রথম স্টেপে যা চাইছে সেটা 1 লাইন, এই যে এতটুকুতেই লিখবা, এখানে তোমার 1 নাম্বার থাকবে। এরপর 2 আঙ্গুল ফাঁকা দিয়ে 1 লাইন, 2 লাইন, 3 লাইন, এবং এমন ভাবে লিখবা যেন মনে হয় যে তুমি অনেক কিছু লিখছো। একটু ফাঁকা ফাঁকা করে লেখার চেষ্টা করো ভাইয়া। এই যে আমি কয়েকদিন আগে আমার ভার্সিটিতে পরীক্ষা দিলাম ভাই একটা সেমিস্টারে, তুমি বিশ্বাস করবা কিনা, আমি তোমাকে একদম অনেস্টলি একটা কথা বলে যাই, আমাদের পরীক্ষার খাতায় এই যে লুজ নেওয়ার এরকম ঘর থাকে, কিরকম থাকে ভাই, আমি এটা ধরে নেওয়ার কোনো অপশন নেই যে আমি খুব ভালো স্টুডেন্ট, আমি ভালো পারি, বা আমি আমি আমার ভার্সিটির সব থেকে ভাই খারাপ স্টুডেন্ট, একদম নিচের সারির একটা স্টুডেন্ট। বাট তারপর আমি যে কাজটা করছি ভাইয়া, এরকম মনে করো 6টা ঘর থাকে, 1 2 3 4 5 6, এই 6টা ঘর থাকে লুজ নেওয়ার জন্য। তো আমি যে কাজটা করছি, 1 নম্বর লুজ নিয়ে যে পৃষ্ঠা নাম্বার থাকে সেটা বসাইছি, এটাও বসাইছি, এটাও বসাইছি, এটাও বসাইছি, এটাও বসাইছি, এটাও বসাইছি, মানে এইখানে আর কোনো জায়গা নাই। এরকম জায়গা না থাকার পরেও আমি আরো এক্সট্রা 3টা লুজ নিছি। স্যার যখন আমার খাতায় সিগনেচার করতে আসছে, স্যার তো অবাক হয়ে গেছে। এখন স্যারকে আমি কেমনে বুঝাবো যে স্যার আমি তো ভালো মতো প্রিপারেশন নিয়ে আসিনি, আমাকে তো অ্যাটলিস্ট পাস করে যাওয়া লাগবে, কারণ পাস করার ফর্মুলা কি আমাকে সবগুলো জিনিস লেখা লাগবে, বা এক্সট্রা আমাকে লিখে আসাই লাগবে খাতার মধ্যে। এখন লুজ নেয়ার এখানে অপশনই নাই, এইটার বাদেও কিন্তু আমি ভাইয়া 3টা লুজ নিয়ে আসছিলাম। তো এই দিক থেকে বলতে পারো যে টপ করছি, কিন্তু রেজাল্টের দিক থেকে আমি কখনো টপ করতে পারিনি, পারবো না, ওকে। তো সেটা অন্য কথা। বাট এই যে এতগুলো যে পৃষ্ঠা নিচ্ছি, এর পিছনে আমার একটা মোটিভ ছিল যে স্যার যেন দেখে বোঝে যে পোলাপান লিখছে খাতার মধ্যে, আমাকে নাম্বার দেওয়া লাগবে। তো সেই ব্যাপারটা তুমি ইনশিওর করার চেষ্টা করবা, এমন ভাবে লিখবা যেন তোমার পৃষ্ঠা বাড়ে ভাইয়া, ওকে। এখানে তোমাকে কোয়ান্টিটি বাড়াইতে হবে, কোয়ালিটির সাথে তোমাকে যদি কোয়ান্টিটি বাড়াইতে পারো ভাইয়া, তাহলে এখানে অবশ্যই তুমি ভালো একটা নাম্বার নিয়ে আসতে পারবা। তো ক আর খ 1 পৃষ্ঠা লেখার পরে এরপর তুমি যে কাজটা করবা, ধর
তোমার পরবর্তী পৃষ্ঠায় চলে গেছো, পরবর্তী পৃষ্ঠার শুরুতে তুমি এখানে গ নাম্বার দাও, গ নাম্বার দিয়ে তোমাকে যেটা লিখতে বলছে, বা ধরো তোমাকে বলছে যে উদ্দীপকের সাথে কোন চরিত্রের মিল রয়েছে, তাহলে যে চরিত্রের মিল রয়েছে ওইটা এক লাইনেই শেষ। এটা তোমার একটা স্টেপ। দুই আঙ্গুল ফাঁকা দিয়ে পরবর্তীতে তুমি এই যে একটু ফাঁকা ফাঁকা দিয়ে কিছু কথা লিখবা, এবং এই জায়গায় কথা লেখার ক্ষেত্রে একটু ট্রাই করবা প্রথমে বইয়ের কিছু কথা লিখতে, সরাসরি উদ্দীপক লিখো না। বই আগে একটু বইয়ের কথা লিখবা, বইয়ের কথা লেখার পরে বই প্লাস উদ্দীপক, বই প্লাস উদ্দীপক যদি লেখো তাহলে তোমার এখানে একটা পৃষ্ঠা ভরে গেল। ওকে, তো এরপরে তুমি আরেকটা পৃষ্ঠা নিবা, এরপরে তুমি পরবর্তী আরেকটা পৃষ্ঠায় চলে যাবা। এই পৃষ্ঠায় যে তুমি একটু করে 1 2 3 4 5 একটু ফাঁকা ফাঁকা করে এই পর্যন্ত লিখলেই মোটামুটি গ নাম্বার শেষ। এবং এই স্টেজে এসে তুমি যে কাজটা করবা, এখানে তুমি বই প্লাস উদ্দীপক লিখলা, এখানেও তুমি উদ্দীপকের কিছু কথা লিখে ফিনিশিং একটা টাচ দিবা, ফিনিশিং একটা টাচ দিবে। তোমার মন্তব্য শেয়ার করবো, মন্তব্য যদি শেয়ার করতে পারো তাহলে দেখবে গ নাম্বারে তোমার পূর্ণাঙ্গ নাম্বার কিন্তু চলে আসছে। ওকে, আচ্ছা, তো এরপরে যদি আমি এখানে জায়গা নাই, আমি তোমাকে আরেকটা স্লাইড নিয়ে দেখাই। ঠিক আছে, আমি আরেকটা স্লাইড নিয়ে দেখাই। ধরো ঘ নাম্বার তুমি এখন লেখা শুরু করছো, ঘ নাম্বারের ক্ষেত্রে তোমার হচ্ছে এটা পৃষ্ঠা। তো একইভাবে ঘ নাম্বারে তোমাকে বলছে যে উদ্দীপকের সাথে তুমি একমত কিনা, যদি একমত হও এক বাক্যে বলবা ইয়েস, আর যদি এক বাক্য মানে একমত না হয় এক বাক্যে বলবা নো বলে শেষ করে দিবা। ওইটা তুমি জাস্ট হচ্ছে একটা লাইন টেনে টুনে একটা লাইন লিখবা, এটা তোমার একটা স্টেপ হবে। এরপর এখানে দুই আঙ্গুল ফাঁকা দিয়ে পরবর্তীতে তুমি আবারও কিছু কথা লেখা শুরু করবা, মন যা চায় ভাই তাই লিখবা। ভাই আমি তোমাকে কি বলবো, আমি তোমাকে বলবো না যে বই যা আছে হুবহু কপি করে লিখো। আমি নিজেই সারা জীবন এই সাবজেক্ট গুলাতে বানাই লিখে লিখে প্লাস পাইছি। আমি সারা জীবন ভাই এই যে তোমার সৃজনশীল আছে না, কখনো এগুলো প্র্যাকটিস ওইভাবে করি নি, পড়ে আসি নাই, জাস্ট এমসিকিউ গুলো পড়ছিলাম সত্যি কথা। বাট বাংলা তারপর হচ্ছে তোমার ইংলিশ এগুলো ওইরকম পড়ি নাই, যেটা সত্যি কথা পড়ি নাই সেটা তোমাকে এসে বলবো না যে পড়ছি। ভাই না পড়েও ভাইয়া মোটামুটি 80 85 ছিল, ফিজিক্স কেমিস্ট্রিতে মোটামুটি ভালো নাম্বারই পাইতাম। ওকে, তো দেখো একটু করে। তো এই যে ভাইয়া ঘ নাম্বার লেখার ক্ষেত্রে তোমাকে আমি এই কথাগুলো একটা কারণেই বলছি, কারণ হচ্ছে বোর্ড পরীক্ষায় লিখে আসো, লিখে আসো, লিখে আসো, লিখে আসলেই নাম্বার পাওয়ার একটা পসিবিলিটি থাকবে। তো এইখানে তুমি যে কথাগুলো লিখবা একইভাবে এই জায়গাটার মধ্যে তুমি হচ্ছে প্রথমত শুরু করবা বইয়ের কথা দিয়ে। প্রথমত উদ্দীপক টানলে স্যার আসলে তোমার উপর একটা ব্যাড ইমপ্রেশন দিবে, এই জন্য প্রথমে যা বলছে তাই, এরপরে বইয়ের কথা শুরু করে লাস্টে 2 3টা লাইন বই প্লাস উদ্দীপক জুড়ে দিলা, উদ্দীপক জুড়ে দিলে উদ্দীপকে কি বলছে। তারপরে পরের এটা তোমার একটা পৃষ্ঠা গেল, ঠিক আছে, একটা স্টেপ দুইটা স্টেপ। এরপরে পরের পৃষ্ঠায় তুমি চলে আসলা, এমন ভাবে লিখবা যেন মনে হচ্ছে তুমি অনেক পৃষ্ঠা লিখতেছো। এরপরের পৃষ্ঠা লিখে আসে তুমি এখানে মনে করো যে উদ্দীপকে যা বলছে, যা বলছে মন যা চায় লিখলা, উদ্দীপকের কথা লিখলা, কিছু তোমার বই থেকে লিখলা, তাহলে একটা স্টেপ দুইটা স্টেপ, এখানে এসে তোমার আরেকটা 3টা স্টেপ হয়ে গেল। আবার দুই আঙ্গুল ফাঁকা দিয়ে এখানে তুমি হচ্ছে আর কয়েকটা কথা লিখে জাস্ট পরবর্তী পৃষ্ঠাটায় আসবা। ঠিক আছে, অনেকে তোমাকে বলবে এইখানে তুমি শেষ করো, বাট তুমি এখানে শেষ করবে না, পরবর্তী পৃষ্ঠায় গেলে আমাদের পৃষ্ঠা বাড়তেছে। তো এইখানে তুমি যদি আর 2 4 পৃষ্ঠা লিখে এখানে যদি এখানে ইন্ডিংটা টেনে দাও, দেখবা সৃজনশীলে তুমি পূর্ণাঙ্গ একটা নাম্বার পাবা। এবং প্রিপারেশন যেমনই হোক না কেন এই ফরম্যাটে যদি সবগুলো উত্তর লিখে আসতে পারো, কোনো প্রশ্ন কিন্তু বাকি রাখা যাবে না, সবগুলো উত্তর লিখে আসতে পারলে ডেফিনেটলি ভাইয়া বোর্ড পরীক্ষাগুলো তুমি ভালো একটা নাম্বার পেতে চলেছো। তো এরপরে আসো আমরা পরবর্তীতে চলে যাই, সেটা হচ্ছে যে খাতা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর রাখবা। আমি মনে করো পরীক্ষায় কোনো একটা জিনিস লিখতেছি, ধরো যে পরিষ্কার এই শব্দটা আমি লিখতেছি, পরিষ্কার, পরিষ্কার, ঠিক আছে, পরিষ্কার না লিখে মনে করো এরকম একটা পরিষ্কার, আচ্ছা ভুল লিখে ফেলছি, ধরো যে কোনো একটা জিনিস মানে একটু সরো সিলি মিস্টেক করে ফেলছি। এখন তোমরা কি করবা, এইভাবে অনেকে এইভাবে এইভাবে কাটাকাটি করে। আমি হলে এটা কাটাকাটি করতাম না, যদি ছোট ভুল হইতো ওইখানেই কোন রকম একটা বাস মানে এখানে রাখতাম, কাটাকাটি করতাম না। মানে তুমি আসলে এইভাবে কাটলে কি হবে, স্যারের আই কেসিং হবে, স্যারের চোখটা ওই জায়গায় পড়বে, নাম্বার কমে যাওয়ার একটা পসিবিলিটি থাকবে। তো যদি ছোটখাটো মিস্টেক হয় কাটার দরকার নাই, আর যদি কাটতেই হয় একান্ত তাহলে একটানেই কাটবা, আর না হলে কাটাকাটি করার দরকার নেই, কাটাকাটি করলে স্যারের চোখটা ওখানে পড়বে। তো খাতা তোমার যত বেশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবং সুন্দর থাকবে, তত তোমার কিন্তু নাম্বার পাওয়ার পসিবিলিটি থাকবে। এবং দেখো খাতা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার সাথে আরেকটা কাজ করবা, যেটা আমি শুরুতেই একটু আগে বললাম, ওই কাজটাই আবার করবে। সেটা হচ্ছে যে এই পৃষ্ঠার শুরুতেই আমি সবসময় যে কাজটা করতাম, এখানে সুন্দর করে লিখতাম 1 নং প্রশ্নের উত্তর। এইটা চাইলে তোমরা একটা কাজ কাজ করতে পারবা পরীক্ষায়, একটু চেক করে নিও, বাট আমি যতদূর জানি শুধুমাত্র নীল কালি ব্যবহার করা যায়, শুধুমাত্র নীল কালিটা ব্যবহার করা উচিত। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে তুমি এই 1 নং প্রশ্নের উত্তরটা লিখে সুন্দরভাবে নীল কালি দিয়ে একটা মার্ক এভাবে মানে মার্ক করে দিলা, দেওয়ার পর তুমি নিচ থেকে একটু 1 লাইন বা 2 লাইন ফাঁকা দিয়ে তুমি হচ্ছে ক নাম্বার খ নাম্বার এভাবে লেখা শুরু করবা। তো এটা হচ্ছে একটা ভালো একটা ফরম্যাট হতে পারে তোমার জন্য। তো এরপরে যদি একটু খেয়াল করো যে উত্তরকে আকর্ষণীয় করতে হবে। সবাই তো ভাইয়া নর্মাল প্রেজেন্টেশন দিবে, সবাই তো নর্মাল লিখে আসবে, কিন্তু আমার ক্ষেত্রে কি, আমার কোয়ালিটি কম ভাইয়া, আমি ভালো মতো পড়ে আসি নাই, তার মানে কি আমাকে একটু বানাই বুনাই একটু আকর্ষণীয় করতে হবে খাতাটা। তো আমি যদি একটু অন্যদের থেকে আলাদা করতে পারি তাহলে আমার নাম্বারটা বাড়বে। তো এই আকর্ষণীয় আমি কেমনে করবো ভাইয়া, আকর্ষণীয় করার কিছু ধাপ রয়েছে। সেটা হচ্ছে যেই প্রশ্নটাতে চিত্র চাই নাই সেই প্রশ্নটাতে আমি চিত্র দিব, যেটাতে চিত্র দেওয়া যায় না সেটাতে আমি জোর করে চিত্র দিব, যেই প্রশ্নের মধ্যে সূত্র বসানো যাচ্ছে না আমি যদি পারি সুন্দর মতো একটা সূত্র বসাই দিব, যেই প্রশ্নটার মধ্যে খুব থিওরি আমি লিখতেছি বা অন্য কিছু বসানো যাচ্ছে না সেই প্রশ্ন চাইলে আমি কোনো কবিতার লাইন দিতে পারি, আমি কোনো কবিতার
কবিতার ধরো লাইন বা কোনো বিখ্যাত ব্যক্তি কিছু একটা বলে গেছে, বা আমি ইংলিশে বা বাংলায় কোনো একটা উক্তি টাইপ কিছু একটা দিব, যদি উক্তি টাইপ কোনো একটা কিছু দিতে পারি, এই জায়গাগুলোতে স্যাররা হচ্ছে নাম্বার বেশি দেয়। এবং আকর্ষণীয় করার আরো কিছু টিপস, যেটা তুমি বললাম যে তুমি চাইলে এখানে গ্রাফ দিতে পারবা, এখানে চাইলে তুমি গ্রাফ দিতে পারবা, তুমি চাইলে এখানে ডায়াগ্রাম দিতে পারবা। অর্থাৎ এখানে এমন ভাবে তোমাকে প্রেজেন্টেশন করতে হবে যে নাম্বারটা বেশি আসে। এবং সব থেকে ভালো হয়, মনে করো তোমাকে পরীক্ষায় কোনো একটা পার্থক্য লিখতে বলছে, তো যখন এই পার্থক্য লিখতে বলবে তখন আসলে নর্মালি কি হয়, এখানে আমি যে কাজটা করতাম পার্থক্য লেখার ক্ষেত্রে, যদি প্রশ্ন আমার কমন না আসতো তাহলে মন যা চাইতো ভাইয়া আমি হচ্ছে এই যে এমনি লেখা শুরু করতাম, 1 2 3 4 চলতে থাকতো। বাট ভালো হইলো যে পার্থক্যর ক্ষেত্রে অবশ্যই, ধরো তোমার এটা হচ্ছে তোমার পৃষ্ঠা, খাতার পৃষ্ঠা তোমার এইটা, তো এইটা যদি তোমার পৃষ্ঠা হয়, তুমি যে কাজটা করবে পার্থক্য লেখার ক্ষেত্রে সেটা হচ্ছে এই যে তুমি পার্থক্যের ক্ষেত্রে বক্স করে লিখবা। এখানে মনে করো তোমাকে যেটা বলছে, মনে করো আদি কোষ এবং প্রকৃত কোষের মধ্যে পার্থক্য লিখতে বলছে, এখানে আদি কোষ, এখানে লিখলা হচ্ছে প্রকৃত কোষ। তো যেটা লিখতে বলছে এটার পার্থক্য, এখানে একটা পয়েন্ট, এখানে একটা দুই, একটা একটা, তারপরে দুইটা দুইটা, তিনটা তিনটা, এভাবে 2 3টা পয়েন্ট দিলে গ এবং ঘ নাম্বারের দিকে ভালো একটা নাম্বার চলে আসবে। তার মানে পার্থক্য চাইলে সুন্দরভাবে পার্থক্যগুলো দাও। এবং এখানে আরেকটা বিষয় তুমি করতে পারো, সেটা হচ্ছে যদি কোনো বৈশিষ্ট্য তোমাকে লিখতে বলে, তোমাকে যদি কোনো বৈশিষ্ট্য লিখতে বলে, তো আশা করি বোঝা যাচ্ছে আমি আসলে খুব চাপাচাপি করে লিখতেছি এই জায়গাগুলোর মধ্যে। বৈশিষ্ট্য লিখতে বলে কি কি করবা, ধরো যে তুমি এরকম চাইলে একটা সুন্দর পয়েন্ট দিয়ে লিখতে পারো, একটা পয়েন্ট লিখলা, এরপরে 2 আঙ্গুল ফাঁকা দিয়ে আরেকটা পয়েন্ট লিখলা, এরপরে আরেকটা পয়েন্ট লিখলা। তার মানে এইভাবে লিখলে কি হবে, পৃষ্ঠা সংখ্যা বাড়বে, দেখতেও সুন্দর লাগবে। এভাবেও দিতে পারো, অথবা চাইলে তুমি হচ্ছে এইভাবেও দিতে পারো, এইভাবেও তুমি দিয়ে পয়েন্টগুলা কিন্তু লিখতে পারো। এইভাবে তোমাকে বৈশিষ্ট্য পয়েন্ট লিখতে হবে। এবং সর্বশেষ আরেকটা এখানে কথা বলবো, সেটা হচ্ছে এক্সাম্পল, ঠিক আছে, EXAMPLE, মানে যেটা যেটা তোমাকে লিখতে বলছো ওই টাইপের যদি কোনো এক্সাম্পল বা উদাহরণ লিখতে পারো, তাহলে তুমি অন্যদের থেকে নাম্বার বেশি পাবা। তো এই কাজগুলো যদি মোটামুটি লেভেলে করতে পারো, তাহলে তোমার উত্তরটা অন্যদের থেকে আকর্ষণীয় হবে। তো এরপরে দেখো জাস্ট আর কয়েকটা কাজ করবা, সেটা হচ্ছে লাস্ট একটা অ্যাডভাইস দিব, সেটা হচ্ছে সময়কে সঠিকভাবে ম্যানেজমেন্ট করতে হবে। তো আমার সবসময় আমার একটা জিনিস মনে আছে, আমি আমার ছোটবেলা থেকে ক্লাস 1 থেকে ইন্টার পর্যন্ত কোনো পরীক্ষায় কোনো উত্তর ফাঁকা রেখে আসি নাই। যদি আমার কোনো উত্তর কমনও না আসে, যা পাই ভুজুং ভাজাং মানাই লিখে আসছি। বাট তোমাদের ক্ষেত্রে যেটা হয়, তোমাদের মনে করো বাংলায় সৃজনশীল লিখতে বলছে 7টা, এখন ম্যাক্সিমাম পোলাপান বাংলায় A+ এই কারণেই পায় না যে তার প্রশ্ন কমন আসে নাই, এজন্য পায় না। 7টা লিখতে বলছে, ম্যাক্সিমাম পোলাপান লিখবে 6টা, অর্থাৎ সবগুলো প্রশ্ন যে সময়টা দেওয়া থাকে ওই সময়ের মধ্যে শেষ করতে পারে না। আমি সবসময়, আমার আম্মু আমাকে সবসময় একটা কথা বলতো, বাবা পরীক্ষা যদি দিতে তুমি গেছো তোমাকে সবগুলো উত্তর লিখে আসা লাগবে। এবং আম্মু সবসময় ওইভাবেই আমাকে আসলে একটা প্যারার মধ্যে রাখতো। তো ছোটবেলা থেকে যেহেতু সবগুলো লেখার অভ্যেস ছিল, আমি কখনো কোনো প্রশ্ন ছেড়ে আসতাম না। 7টা যেহেতু সৃজনশীল আসবে, 7টাই লিখবা। কারণ তুমি যদি একটা প্রশ্নের মনে করো গ নাম্বার আর ঘ নাম্বার না লিখো, দেখো তোমার এইখানেই তোমার 6 চাষ হয়ে গেছে, তুমি চাইলেও আর ভালো রেজাল্ট করতে পারবে না। এখানে তোমার গ নাম্বারের 3 নাম্বার, ঘ নাম্বার হচ্ছে 4 নাম্বার, তাহলে 4 আর 3 যদি 7 তোমার চলে যায়, 100-র মধ্যে 7 তোমার আগেই শেষ। আর এমন তো না যে তুমি সৃজনশীল 60 মার্কসের উত্তর করছো, তুমি হচ্ছে একদম যা আছে সব লিখছো, তোমাকে স্যার 60-এর মধ্যে, সরি 60 তো না, বাংলার মধ্যে মনে করো 70 না, তাহলে তোমাকে 70-এর মধ্যে 60+ বা তোমাকে 65+ দিয়ে দিছে। ব্যাপারটা কিন্তু এতটাও সহজ না তুমি যতটা সহজ মনে করো। বাট ভালোভাবে লিখলে ডেফিনেটলি 60 65 পাওয়া যাবে যদি সবগুলো উত্তর লিখে আসো। বাট যদি তুমি এখানে নাই লিখো 7 মার্কসের উত্তর, তো স্যার তো এমনিতেই দেখবে যে লেখে নাই, এর তো কোয়ালিটি ওইভাবে নাই, নাম্বার তো কমাই দিবে। এই জন্য টাইমটাকে খুব ভালোভাবে ম্যানেজমেন্ট করতে হবে। প্রত্যেকটা প্রশ্নের জন্য আগে থেকে বাসা থেকে একটা গেম প্ল্যান নিয়ে যাবে যে এই টাইমের মধ্যে আমাকে শেষ করতে হবে। তো যদিও আসলে পরীক্ষার হলে সবসময় ওটা হতে নাও পারে, ধরো যে একটু সময় কম বেশি হয়ে গেছে, বাট ওইটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। বাট যদি একটা গেম প্ল্যান থাকে, ওই গেম প্ল্যানে যদি আগাও, টাইমের যদি সঠিক ব্যবহার করতে পারো, আশা করি তুমি বোর্ড পরীক্ষা খুব ভালো করে আসতে পারবা। তো আমি এতক্ষণ যে অ্যাডভাইসগুলো তোমাকে দেওয়ার চেষ্টা করছি, এইগুলো অ্যাপ্লাই করে আমি সবসময় ভাইয়া আমার বোর্ড পরীক্ষা বলো বা কোনো একটা এক্সামে ভালো করার চেষ্টাটা করতাম। তো তোমাকে আমি এতটুকুই বলবো, শেষ সময় তুমি সর্বোচ্চ চেষ্টাটা করো, সর্বোচ্চ লড়াইটা চালাও, এবং তোমার যে কনফিডেন্স বা আত্মবিশ্বাস, এটা তুমি যদি শেষ পর্যন্ত ধরে রাখতে পারো, তাহলে অবশ্যই তুমি ভালো করতে পারবা। তো আজকের এই ছোট্ট একটা ভিডিও আমি এখানেই শেষ করছি। তো এরপরে যদি তোমাদের কোনো টপিক নিয়ে ভিডিও প্রয়োজন হয়, তাহলে অবশ্যই আমাদেরকে সেটা কমেন্ট করে জানাবা, আমরা তোমাদেরকে সেই টপিকে ভিডিও দেওয়ার চেষ্টা করবো। এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।